হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার সাথে আমার খুবই পছন্দের একজন মানুষ, এবং সে 2015 সালের স্টুডেন্ট ছিল ইন্টারমিডিয়েটে। আমি তাকে যদি এক কথায় বর্ণনা করতে চাই, সে একজন খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, একজন ব্রিলিয়েন্ট ফিলোসোফারও বটে। এবং তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে তাকে চিনো। তার নাম সাইদি সালেকিন অনিন্দ। এবং সে আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট ছিল এবং এখনো আছে। এবং আমি আমার অনেক আইডিয়া তার কাছ থেকেও কিন্তু শেয়ার করে করে নেই। তো আমি অনিন্দকে বলছিলাম যে তার জীবনের যে থটস গুলো বলতে মনে করো 9-10 থেকে শুরু করে আমাদের একদম জব ফিল্ড পর্যন্ত তার দৃষ্টিভঙ্গিতে একটু নর্মাল অন্যদের থেকে ভিন্ন। তো আমরা সেইগুলো নিয়ে মূলত আজকে তোমাদের সাথে কিছু কথাবার্তা নিয়ে আসছি। হাই অনিন্দ, কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি। আপনার কি খবর? আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। তোমাকে আসলে বহুদিন ফেস টু ফেস দেখি না, আজকে আসলে খুব মানে ভালো লাগছে তোমাকে ফেস টু ফেস দেখার পরে। তো তোমার তো মাঝখানে অনেকদিন দাড়ি পরে হয়ে দেখা। গিয়েছিল, দাড়ি টাড়ি ছিল মনে হ্যাঁ, হয় না? দাড়ি টাড়ি কাটছো, রাইট? হ্যাঁ। আর তোমার চেহারার চুল কিন্তু খুব ভালো, তোমার চুল তোমাকে খুব মানায়। ইটস লুকস তাই? ভেরি নাইস। আচ্ছা। আচ্ছা, তো অনিন্দ সম্পর্কে আমি একটু বলে নেই। অনিন্দ 2015 সালে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়। কিন্তু অনিন্দর মেরিট পজিশন যেন কত ছিল বুয়েটে? 165, 165। ওর মেরিট পজিশন ছিল 165। এর মানে হলো সে বুয়েটে যে কোনো সাবজেক্ট পড়তে পারতো, কিন্তু সে কিন্তু বুয়েটে পড়াশোনা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তা আমি প্রথমে যে প্রশ্নটা তাকে করবো যে অনিন্দ, ওয়াই তুমি কেন সিভিল ইঞ্জিনিয়ারিং চুজ করেছিলে? এটার একটা অনেস্ট অ্যান্সার আছে, এটার একটা ইন্সপায়ারিং অ্যান্সার আছে। অনেস্ট অ্যান্সার হচ্ছে আব্বু বলছে তাই। দিস ইজ মানে এটা আর কি মানতে হবে। মানে ওই সময় যে কারোর জন্য এটা সত্যি যে নিজে থেকে এই ব্যাপারটা বোঝা খুব টাফ যে আমার জন্য সিএসসি বেটার, আমার জন্য সিভিল বেটার, ট্রিপল বেটার, বা আমার জন্য ইঞ্জিনিয়ারিং বেটার না। এই জিনিসটা বোঝাটা একটু টাফ। সে সময় প্যারেন্টাল গাইডেন্সের উপরে, টিচারদের উপরে ভরসা করতে হয়। এটা মানে স্বাভাবিক খুবই। আর আমার বাবা আমাকে সবসময় গাইড করেছে, সব সময় আমার থ্রু আউট মাই একাডেমিক লাইফ। অ্যান্ড বাবা সেই টাইমে আমার আর কি কনফিউশন ছিল যে নতুন একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস হয়েছিল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর তার সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং। আমার সিএসসি বা ট্রিপলিতে যাওয়ার এমনিতে কখনো ইচ্ছা ছিল না তেমন। তো এই দুটোর মাঝে বাবা ওয়াজ প্রিফার যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আসাটাই ভালো। বায়োমেডিক্যাল নতুন একটা সাবজেক্ট, এটার জব ফিল্ডটা কেমন এখন কোনো আইডিয়া নেই কারণ, সে কারণে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আসা। হুম। আর সিভিল ইঞ্জিনিয়ারিং এ আসার পরে ইন্সপায়ারিং উত্তর যেটা সবাইকে আমি নর্মালি দেই, সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রসপেক্ট দেখে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে, হুইচ ইজ নট ট্রু, বাট এটা শুনতে ভালো লাগে। মানে একদম কলেজ লাইফে না কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের প্রসপেক্ট কিরকম, বা সেটা নিয়ে পরবর্তীতে আমরা কেমন জব পেতে পারি, কি আমাদের ক্যারিয়ার হতে পারে, এটা গেস করা খুবই লং শট। এটা চিন্তা করাটা খুবই কঠিন। প্যাশন জিনিসটা একটা আমার কাছে খুবই ভেগ ওয়ার্ড। এই বয়সে আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে কিভাবে সিএসসি বা সিভিলের জন্য প্যাশন জন্মায় আমি জানি না। জন্মাতে পারে, বাট না জন্মানোটাই স্বাভাবিক। তো ইন্সপায়ারিং অ্যান্সারের উপর আসলে ভরসা করে লাভ নেই। সত্যিকার অর্থে ভরসা করতে হবে প্যারেন্টাল গাইডেন্সের উপরে অথবা টিচারদের উপরে, তারা যেটা গাইড করে সেই সময় সেটাই সম্ভবত বেটার। ভেরি নাইস অ্যান্সার। আচ্ছা, একটা জিনিস সেটা হলো যে আমাদের ইন্টারমিডিয়েট যারা পড়াশোনা করে বা 9-10 যারা পড়াশোনা করে, মানে আমাদের ছোট সোনা বন্ধুরা, ওরা মনে করে যে বুয়েট লাইফ বা ঢাকা ভার্সিটি লাইফ বা ইউনিভার্সিটি লাইফটা মানে মজাই মজা। এখানে পড়াশোনা টড়াশোনা কিছুই করতে হয় না, যে শুধু মজা মাস্তি করে জীবন চলে। তো ব্যাপারটা আসলে কি আসলে তাই? কি মনে হয় তোমার? ইউনিভার্সিটি লাইফ সেটা যে কোনো মেডিকেল হতে পারে, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, পাবলিক হতে পারে, যে কোনো স্পেশালাইজড ইউনিভার্সিটি হতে পারে। ইউনিভার্সিটি লাইফ ফান, এটা আসলেই একটা মজার জায়গা, সেটা নিয়ে কোনো ডাউট নাই। মানে আমি আমার পার্সোনাল ইউনিভার্সিটি লাইফ আমি অনেক বেশি এনজয় করছি, অনেক বেশি। বাট যে জিনিসটা আমরা মিস করি সেটা হচ্ছে আহ, মজা করার মানে এরকম না যে ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা নাই। রাদার সবসময় যেটা হয়েছে যে আমার ক্লাস 9-এ যতটুকু পড়তে হতো ক্লাস 10-এ তার চেয়ে বেশি পড়তে হয়েছে, ক্লাস 10-এ যতটুকু পড়তে হতো 11-12 স্ট্যান্ডার্ডে যে আরো বেশি পড়তে হয়েছে। সিমিলার, একদম সিমিলার। 11-12-এ যা পড়তে হয়েছে আমাকে ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে তার চেয়েও বেশি পড়তে হচ্ছে। সো এটা কনস্ট্যান্ট, এটা থাকবে। তবে যেটা হয় সেটা হচ্ছে লাইফে বয়স বাড়ার সাথে সাথে কিছু ফ্রিডম আসে, সেই জায়গাতে কিছু মজা করার জায়গা পাওয়া যায়, যেগুলো কলেজ লাইফে হয়তো এক্সপেক্ট করি না। কিছু বাউন্ডারিজ কেটে যায়, পরিবার থেকে কেটে যায়, নিজের মাঝে কিছুটা স্বাধীনতা আসে। সেগুলো জায়গা থেকে ইউনিভার্সিটি লাইফ অনেক এক্সপ্লোর করার মতো একটা জায়গা। বাট এইটা একটা ভুল ধারণা যে ইউনিভার্সিটি লাইফে
মজা করা মানে পড়াশোনা গায়েব হয়ে গেছে। পড়াশোনা গায়েব হয়ে গেছে বলে মজা না, পড়াশোনা আছে এবং পড়াশোনা বেড়ে গেছে, তার সাথে মজা আছে, মজাটা অ্যাডিশনালি অ্যাড হয় আর কি। তার মানে আসলে ব্যাপারটা আমরা এভাবে ধরতে পারি, এবং আমারও পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা, যে মনে করো 9-10 আমরা যা পড়াশোনা করি, ইন্টারমিডিয়েটে এসে পড়াশোনা বাড়ে, আবার বুয়েটে বা মেডিকেল বা ইউনিভার্সিটিতে আসার পর এটা পরিসর কিন্তু আরো বৃদ্ধি পায়। তো এইটা নেওয়ার মতন অ্যাবিলিটি বা স্ট্রেংথ অবশ্যই থাকতে হবে। এবং আমার মনে হয় যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সাথে সাথে মাথায় যদি এই মাইন্ড সেট আপটা না থাকে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, পরবর্তীতে লাইফে আসলে মেজারিংটা বা একটা মেজারেবল কন্ডিশন চলে আসে। খুব দুর্বল রেজাল্ট নিয়ে যদি কেউ পাশ করে বের হয়, তো পরবর্তীতে সে মানে কোনো জায়গাতে যে নিজেকে সুট করতে পারে না ভালো করে। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট রেজাল্টটা। মানে এখানে আসলে কিছু ব্যাপার আছে, লাইক সিজিপিএ বা যেভাবে গ্রেডিং হোক না কেন, পাস ফেল সিজিপিএ যেটা হোক, সিজিপিএ জিনিসটা কতটুকু জরুরি এটা খুবই ডিবেটেবল একটা টপিক। তবে আমি আমার এই যে আমার ভার্সিটি শেষের দিকে আমার আর একটা সেমিস্টার বাকি আছে, হয়তো কোভিড-19 শেষ হলে সেটাও গ্রাজুয়েশন আমার কমপ্লিট হয়েছে কয়েক মাসের মাঝে। সিজিপিএ একটা খুবই ইনভ্যালুয়েবল জিনিস, মানে খুবই গুরুত্বপূর্ণ, অতিরিক্ত গুরুত্বপূর্ণ। এটা কিভাবে আমি বোঝাবো, স্পেশালি যদি আপনি একাডেমিক লাইনে থাকতে চান, পরবর্তীতে যদি আপনি রিসার্চার হতে চান, হায়ার স্টাডিজে যেতে চান, তাহলে সিজিপিএ এর উপরে কিছু নাই। 2 নম্বর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নর্মাল জব ফিল্ডে সিজিপিএ কেমন লাগে। নর্মাল জব ফিল্ডের জন্য সিজিপিএ জিনিসটা এটা ইটস এ গুড অ্যাট্রিবিউট। অনেক স্টুডেন্ট, অনেক অ্যাপ্লিকেন্টস আছে, এমপ্লয়ার যখন চুজ করবে তখন আপনার অ্যাট্রিবিউট গুলোর মধ্যে সিজিপিএ একটা খুবই ভালো অ্যাট্রিবিউট, যেটা আপনাকে হাইলাইট করবে যে আপনি একাডেমিক লাইফে কনসিস্টেন্ট ছিলেন। অ্যান্ড থ্রু আউট দ্য টাইম এই জিনিসটা সবাই অ্যাকসেপ্ট করে যে ইউনিভার্সিটি লাইফে একাডেমিক্যালি কনসিস্টেন্ট থাকা খুবই টাফ, খুবই টাফ। সুতরাং সিজিপিএ যদি ভালো থাকে, এটা খুবই ভালোভাবে আপনার গুণাবলীগুলোকে একটা হাইলাইট করে, একটা বুস্ট করে, যে আপনার ব্যাপারে চট করে একটা ভালো ধারণা আসে, যে আচ্ছা ঠিক আছে, এমপ্লয়ারের একটা ধারণা আসে ভালো, যে ওকে তার একাডেমিক লাইফটা যেহেতু ভালো ছিল, সো এ অনেক বেশি ডিসিপ্লিনড। অ্যান্ড জব লাইফে জিনিসগুলো হেল্প করে। ডাজন্ট নেসেসারিলি মিন যে সিজিপিএ দিয়ে আপনার জব হবে, ব্যাপারটা একদমই এরকম না। মানে অনেকগুলো ফ্যাক্টর আছে, বাট সিজিপিএ থাকাটা ইট উইল অলওয়েজ হেল্প ইউ। না থাকলে অবশ্যই সমস্যা হবে, থাকলে খারাপ কিছু হবে না, রাদার এটা হেল্প করবে। তাই পড়াশোনার জিনিসটা হ্যাঁ চালা যাওয়া জরুরি। স্পেশালি আমার বাবার আরেকটা কথা বলার দরকার, সেটা হচ্ছে আপু, মানে আমি যখন বুয়েটে ভর্তি হয় অনেক বছর আগে, তখন ব্যাপারটা এরকম ছিল যে বুয়েটে যদি চান্স না পাই বা ইঞ্জিনিয়ারিং যদি না পড়ি, তাহলে কি করব বা কি হবে, এই ধরনের কথা যখন উঠতো, আমার বাবা সবসময় একটা কথা বলতো যে ইট ডাজন্ট ম্যাটার যে তুমি কোন ডিপার্টমেন্টে, কোন ফ্যাকাল্টিতে, কোন সাবজেক্টে পড়তেছো, এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার রেজাল্ট যদি সিরিয়াস লেভেলের ভালো হয়ে থাকে, তাহলে তুমি যে কোনো সাবজেক্ট থেকে ভালো করবাই। সেটা যতটা অবসলিট সাবজেক্টই হোক না কেন, প্রত্যেকটা সাবজেক্টের কিছু না কিছু ডিমান্ড আছে। ইউ জাস্ট হ্যাভ টু ফিগার ইট আউট অ্যান্ড ইউ জাস্ট মেক শিওর যে তুমি একাডেমিক্যালি অনেক শাইন করছো। তো ইট হেল্পস, এটা একটা বিশাল বড় বুস্টার। ডেফিনেটলি একটা এই কথাটা আমার খুব ভালো লেগেছে, যে মানে যাদের সিজিপিএ ভালো, এটা মিন করে যে সে ইউনিভার্সিটি লাইফে খুব কনসিস্টেন্ট ছিল। মানে তার এমন না যে আপস এন্ড ডাউন ছিল খুব বেশি, এবং এটা ক্যারিয়ার ফোকাসিং এ বা ক্যারিয়ার বিল্ডে অনেক অনেক হেল্প করে। যেমন আচ্ছা, এই জিনিসটা নট জাস্ট সিজিপিএ, মানে একটু আগে বলি, যেমন এই জিনিসটা খুবই গুরুত্বের সাথে দেখা হয় স্পেশালি দেশের বাইরে ইউনিভার্সিটি গুলোতে, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর উপর কতটা ফোকাস ছিল। আপনি কি কোনো ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন কিনা, আপনি কোনো ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট অথবা মানে এক্সিকিউটিভ মেম্বার ছিলেন কিনা, অথবা আপনি গান নাচ করতেন কিনা কখনো। এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট? এই জিনিসগুলো এই কারণে ইম্পর্টেন্ট না যে আপনার ডিবেট স্কিল কোনো কাজে আসবে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে তারা শুধু দেখতে চায় যে আপনি যদি একটা ক্লাব মেম্বার হয়ে থাকেন, তার মানে আপনি একটা টিম প্লেয়ার, তার মানে আপনার অর্গানাইজেশন, আপনি যদি এক্সিকিউটিভ মেম্বার হন, আপনার তার মানে এক্সিকিউটিভ স্কিল গুলো ভালো আছে। আপনার যদি সিজিপিএ ভালো থাকে, তার মানে আপনি অনেক ডিসিপ্লিনড, আপনাকে একটা কাজ দিলে সেটা আপনি করেন, আপনি ডেডলাইনটাকে হয়তো তাহলে মিট করতে পারবেন। ঠিক আছে, এই যে সাইড অ্যাট্রিবিউটস গুলো বের করে নেয় এমপ্লয়াররা, এই কারণে আমাদের এই রেজাল্ট গুলো ভালো থাকতে হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো রাখতে হয়। ইউনিভার্সিটি লাইফ ইজ নট জাস্ট অ্যাবাউট ফান, ইউনিভার্সিটি লাইফ ইজ অলসো অ্যাবাউট বিল্ডিং আপ ইউর পোটেনশিয়াল। এটাই হচ্ছে ফার্স্ট টাইম আমরা যখন জানতে পারি যে আসলে আমাদের লাইফে কত কিছু করা যেতে পারতো। কলেজ লাইফে খুবই ছোট্ট একটা গুন্ডি, এই জিনিসটা আসলে পসিবল হয় না বোঝা, যে কলেজ লাইফে কি কি করতে পারি। শুধু ক্লাব ওয়ার্ক কয়েকটা করা যায়, সেগুলো খুব বেশি এক্সপ্যান্ডেবল না। বাট
যখন ইউনিভার্সিটি লাইফে আসা যায় তখন দেখা যায় যে দেয়ার আর নিউমেরাস কম্পিটিশন যেগুলো অ্যাটেন্ড করা যায় দেশের ভেতরে, দেশের বাইরে। ইভেন সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতে অনেকে স্টার্ট আপ খুলে ফেলে। মানে বরুণ ভাই আপনি খুব ভালো বলতে পারবেন এই জিনিসটা আরো ভালোভাবে। লাইক অনেকে নিজেদের কোম্পানি খোলে, ঠিক আছে। তো দেয়ার আর আদার অ্যাসপেক্টস যেগুলো নিয়ে কাজ করা শুরু করা যায়। তো এটাই আর কি, ইউনিভার্সিটি লাইফে এক্সপ্লোর করার অনেক জায়গা থাকে এবং এবং একটা মজার সবগুলোই। জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হলো যে ধরো স্টুডেন্টস গুলোকে যখন আমরা দেখি যে ধরো সে ডিবেট করছে, যেমন আচ্ছা অনিন্দ কিন্তু খুব ভালো একজন ডিবেটার ছিল, উনি তো ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলেন একবার, টিভিতে মনে হয় তোমার ডিবেট হয়েছিল আমি লং টাইম এগো। আমি হ্যাঁ, আমি যে ভেরি লম্বা গুড একটা সময় ডিবেটার, ধরে ডিবেট ভেরি গুড করেছি। ডিবেটার, এবং তার আর্গুমেন্ট গুলো এতটা স্ট্রং যে ওটা আসলে ভাঙা খুব মুশকিল। তো দ্যাটস এ ভেরি গুড কোয়ালিটি। তো দেখো এই যে ভালো করে কথা বলা, মানুষকে ইমপ্রেস করা, বা তুমি তোমার কথাটাকে যেন সুন্দর করে মানুষকে বলতে পারো, এগুলো সব তোমার ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ তোমার রেজাল্ট যাই হোক না কেন, এই কোয়ালিটি গুলো তোমার মধ্যে যদি না থাকে, এন্ড অফ দ্য ডে কিন্তু আসলে ভালো করা খুব মুশকিল হয়ে যাবে। দেখা যাবে যে তোমার থেকে বিলো স্ট্যান্ডার্ড বা বিলো রেজাল্টের একটা স্টুডেন্ট তোমাকে টপকে চলে গেছে। এক্স্যাক্টলি, এবং এক্স্যাক্টলি এইটাই ইম্পর্টেন্ট আর কি। এবং সব যে থেকে বড় সিজিপি জিনিস এর হচ্ছে, সাথে একটা খুবই ইম্পর্টেন্ট টার্ম আছে যেটা আমি ইউনিভার্সিটি লাইফে আসার আগে জীবনেও শিখিনি, সেটা হচ্ছে নেটওয়ার্কিং স্কিল। লাইক থ্রু আউট মাই টাইম আমি সারা জীবন জেনে এসেছি নেটওয়ার্কিং সামথিং সিএসসি রিলেটেড কিছু একটা হবে হয়তো। আমি পরে এসে বুঝতে পারছি নেটওয়ার্কিং ইজ অল অ্যাবাউট পিপল, মানুষের সাথে নেটওয়ার্কিং। অ্যান্ড ইউনিভার্সিটি লাইফের নেটওয়ার্কিং স্কিল যার যত বেশি, ট্রাস্ট মি, সিজিপিএ যাই হোক না কেন, জাস্ট নেটওয়ার্কিং স্কিলের উপরে বেস করে ইউ ক্যান গো হায়ার অ্যান্ড হায়ার। লাইক যে কাউকে ছাড়াই যাওয়া সম্ভব। নেটওয়ার্কিং স্কিল যার যত ভালো, এটা আমি আই ক্যান নট এমফাসাইজ ইট এনাফ, যার নেটওয়ার্কিং স্কিল যত ভালো সে লাইফে তত ভালো জায়গায় যাবে। অনেকে নেটওয়ার্কিং স্কিলের সাথে মামা খালা জিনিসটা, মানে মামা চাচা ধরে আর কি আগানো জিনিসটা মিলাই ফেলে, ব্যাপারটা এরকম না। নেটওয়ার্কিং স্কিল ইজ অল অ্যাবাউট knowing the right person, learning from them, and make sure তারা যেন তোমাকে তোমার স্কিল গুলোর জন্য চেনে, সো দ্যাট তারা যখন তোমাকে অ্যাকসেপ্ট করবে, তোমাকে তোমাকে রিক্রুট করবে, তখন যেন তারা যেন অন্য 10টা ছেলের মাঝে তোমাকে দেখে আলাদাভাবে বুঝতে পারে, আচ্ছা ঠিক আছে আমি তাকে আগে থেকে তার স্কিল গুলোর জন্য চিনতাম। ইটস নট লাইক যে আমি তোমাকে চিনতাম কারণ তুমি আমার কেউ হও, নাথিং লাইক দ্যাট। আমি তোমাকে চিনতাম কারণ তোমার স্কিল গুলো আগে থেকে ভালো ছিল। সো স্কিল পোর্ট্রে করাটাও খুবই জরুরি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং আমি তোমার সাথে 100% একমত এই বিষয়ে, বিকজ আমরা যখন প্রফেশনাল ফিল্ডে কাজ করতে যাই, তাহলে মাঝে মাঝে সবাইকে একটা গল্প বলি যে ধরো আমি বুয়েট থেকে পড়াশোনা করেছি, আমি আইবি থেকে এমবিএ করেছি, তো এইটাকে আমি আমার গেঞ্জিতে লিখে ঘুরে বেড়াবো বাইরে? ডাজন্ট ম্যাটার। আমি কিন্তু আমার গেঞ্জিতে লিখে ঘুরে বেড়াবো না যে আমি অমুক, আমি হ্যান ত্যান ছিলাম। আমি যখন ফার্স্ট চান্সে কোনো একটা কোম্পানিতে যাচ্ছি কথা বলতে, বা কোনো একটা মানুষের সামনে যাচ্ছি, আমি প্রথমে তার সাথে কথা বললেই না ও মানুষটা বুঝে যাবে যে আচ্ছা আসলে কে আসছে, বা ওর সাথে আমার কতদূর পর্যন্ত ফিউচার হতে পারে। তো এই জন্য একদম অনার্স লাইফটা যদি কেউ রেজাল্টের পাশাপাশি, অনিন্দ যে কথাটা বললো নেটওয়ার্কিং স্কিল, মানে হলো হাউ ইউ কমিউনিকেট উইথ পিপল, তুমি মানুষকে কিভাবে তোমার আইডিয়া গুলো তোমার তাদের কাছে থ্রো করতে পারো, এই ব্যাপারগুলোতে যদি নিজেকে স্কিলফুল করে গড়ে তুলতে পারো, তো আই থিঙ্ক যে ইউ উইল হ্যাভ এ ভেরি মাচ বেটার ফিউচার। এবং অনিন্দ আমি তোমাকে একটা জিনিস কিছু মানে অনেক আগেই বলেছি এবং এখনো বলছি, সবাইকে বলছি, সেটা হলো যে ধরো আমি আমার এই ধারণাটা ছিল বাচ্চাকালে, যে আমরা মনে করতাম যে আমরা যারা সায়েন্সে পড়াশোনা করি আমরা মনে হয় অনেক মেধাবী, এবং জীবনে মনে হয় আমরা প্রচুর টাকা পয়সার মালিক হবো। তো হায়ারার্কি লেভেল, যারা সায়েন্সে তারা সবচেয়ে ভালো, যারা কমার্সে তারা সবচেয়ে, তারা মিডিয়াম, রাইট আর্টস এগুলো সবচেয়ে রাইট খারাপ। রাইট। কি প্যাথেটিক একটা হায়ারার্কি, আল্লাহ মানে ছি। এরকম একটা জিনিস আমাদের ছোটবেলা থেকে, ইভেন আমাদের ফ্যামিলি থেকে শেখায় যে তুমি ভালো স্টুডেন্ট, তুমি সায়েন্স পড়ো, ও দুর্বল, ও ম্যাথ পারে না মানে আর্টস পড়ে। কিন্তু আসলে কি হয় জানো, মানে সাপোজ একজন ইঞ্জিনিয়ার বা একজন ডক্টর, ও কিন্তু কারো না কারো আন্ডারে ও কাজ করছে, রাইট? এবং সে যার আন্ডারে কাজ করছে হি ইজ এ ম্যানেজার। এবং ম্যানেজিং স্কিল মানে সে কিন্তু আসলে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু তার উপরে এসে বসে আছে। তো এইটা কিন্তু ভাবার কোনো সুযোগ নাই যে যারা সায়েন্স পড়ছে এরাই জীবন অনেক টাকা পয়সা মালিক হবে। এটা কিন্তু ভাবার চরম পরিমাণ ভুল। এবং আমি মানে আমাদের তো প্রচুর কোম্পানির সাথে কাজ হয়, আমি এরকম অনেক দেখেছি যে কি বলবো নিন্দ, ধর নর্মাল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, বাট হি সো মাচ স্কিলড যে তার বেতন দেখা যাচ্ছে খুবই খুবই হাই। দেখা যাচ্ছে 1-1.5 লাখ টাকা বেতন তার, মানে অনায়াসে ইনকাম করতে পারছে তার কোম্পানি থেকে প্লিজড হয়ে দিচ্ছে। সো তোমার রেজাল্ট কি, তুমি সায়েন্স পড়ো না আর্টস পড়ো, তুমি কি ডক্টর না ইঞ্জিনিয়ার, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে ভাই তোমার কি আছে, আর তোমার ওইটা দিয়ে আসলে ওই কোম্পানি কতটুকু বেনিফিট হয়, তাই না অনিন্দ? আমার আমার আমি কেবল মিড টোয়েন্টিজে আছি।
আমার একটা খুবই রেলেভেশন হয়, সেটা হলো মানি মেকিং জিনিসটা না আসলে কোনোভাবেই মানে পড়াশোনার সাথে রিলেটেড না ডিরেক্টলি। এটা এক্স্যাক্টলি। মোর রিলেটেড টু আইকিউ। লাইক যার আইকিউ যত ভালো, সে কোনো না কোনো ভাবে দে উইল ম্যানেজ কিভাবে টাকা আসবে তার লাইফ, ঠিক আছে। But, এটা ডিরেক্টলি আর কি রিলেটেড না যে 9-10-এ। আমি আসলে শিওর না যে মানে প্যারেন্টস বা টিচাররা ঠিক কি ভেবে এই গ্রেডেশনটা করে যে যারা খুবই ভালো স্টুডেন্ট তাদেরকে সায়েন্স নিতে হবে, আর যারা একটু মিডিয়াম তারা কন্টিনিউ করতে পারবে না। আহ, আমি শিওর না আসলে। হুম, একদম। বরঞ্চ দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা, আমি এমনও দেখছি যে যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়ে পরে দেখা যাচ্ছে ট্র্যাক চেঞ্জ করেছে। তো আগে না, ছোট যখন ছিলাম, ছোট মানে মনে করো বুয়েটে ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন তো অত বেশি আমরা, আমাদের দৃষ্টিশক্তি ছিল না। তখন সরাসরি মত দিয়ে দিতাম যে ভুল করলো বা ও ঠিক করলো। আসলে এগুলো না আমরা বলতে পারি না, কারণ হয়তো বা এন্ড অফ নর, দ্য ডে সে আপনি তো শুধু বলছেন যে মানে ইন্টারমিডিয়েট লাইফ থেকে বুয়েটে বা মানে সরি ভার্সিটি লাইফে যে আর কি সে ট্র্যাক চেঞ্জ করেছে। ইনফ্যাক্ট কত স্টুডেন্ট এরকম আছে যারা বুয়েট থেকে পড়ার পরে ট্র্যাক চেঞ্জ করে। অনেক। এটা খারাপ কিছু না, এটা ভালো না, কিছু খারাপ কিছু, ব্যাপারটা এরকম না। ইটস অ্যাবাউট সার্ভাইভাল, লাইফের সবকিছু সার্ভাইভালের সাথে রিলেটেড। ইটস লাইক যেখানে আপনি বুঝতে পারছেন যে আপনার মানি মেকিং অপরচুনিটিস বেশি, যেখানে জব অপরচুনিটিস বেশি, ক্যারিয়ার ভালোভাবে রুম করবে, সেখানে কেন যাব না আমি? মানে জাস্ট বিকজ আমি সারা জীবন সায়েন্সের গণ্ডিতে ছিলাম, এটা আমাকে কোনোভাবেই এই দায়বদ্ধতা এনে দেয় না যে আমাকে বন্ধ থাকতে হবে, আমার ক্যারিয়ারটাকে এই জায়গাতে আটকায় ফেলতে হবে। নো, রাইট। এটা কোনোভাবে আমাকে দেয় না। অনেকে আমি দেখি আর্গুমেন্টটা দেয় যে 4-5 বছর ধরে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে কি করলা। এটার খুবই সার্কাস্টিক উত্তর হচ্ছে, ভাই ভুল করছি। মানে আমি ট্রাস্ট মি, মিড মিড ইঞ্জিনিয়ারিং এ এসে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের দিকে এসে কত স্টুডেন্ট চায় যে যেন কোনোভাবে জাস্ট গ্রাজুয়েশনটা যেন কমপ্লিট হয়ে যায়, তাদেরকে যেন ইঞ্জিনিয়ারিং আর কমপ্লিট করতে না হয় অথবা কন্টিনিউ করতে না হয়। যদি কালকে তাকে বলা হয় যে তোমার গ্রাজুয়েশন হয়ে গেছে, তোমাকে পড়তে হবে না, এভরিবডি উড হ্যাভ বিন রিলিভড। সবাই রিলিফ ফিল করতো সত্যি। বাট এটা হয় না। তো এই জিনিসটা আসলে কোনো দায়বদ্ধতা আসে না যে আমি জাস্ট বিকজ আমি সায়েন্সে ছিলাম তাই আমাকে এই লাইনেই থাকতে হবে, এই লাইনে জব পার্সু করতে হবে, জরুরি। বরুণ ভাইয়া, যেটা নিয়ে কথা বলার কথা ছিল ট্রানজিশন, ওটা নিয়ে সম্ভবত শুরু করা দরকার। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমাদের আচ্ছা, আমি মূলত অনিন্দ যেহেতু বুয়েটের থেকে বের হবে, আচ্ছা অনিন্দ, আমি একটু জাস্ট ইন ব্রিফে তোমার কাছে জানতে চাই যে ধরো 9-10 থেকে ইন্টারমিডিয়েট বা ইন্টারমিডিয়েট থেকে বুয়েট বা ইউনিভার্সিটি লাইফ, এই ট্রানজিশন পিরিয়ড গুলো, স্টুডেন্টের টাইম গুলা ওরা কিভাবে ব্যয় করতে পারে, তুমি একটু ব্রিফ করো। আচ্ছা, কোভিড-19 সিচুয়েশনের জন্য একটু কমপ্লিকেটেড, এটা ইন জেনারেল না এখন। স্পেশালি যারা এখন এসএসসি এসএসসি ওয়াজ এ মাচ ইজিয়ার লেভেল, সত্যিকার অর্থে। এটা যারা আর কি এসএসসি ক্রস করে এইচএসসি পড়াশোনা শুরু করছে তারা সবাই জানে এই জিনিসটা। সেটা হচ্ছে 11th স্ট্যান্ডার্ড ইজ টাফার, মানে সব দিক থেকে টাফার। ভলিউম অলমোস্ট 4-fold হয়ে যায়, মানে 4 গুণ বেশি পড়াশোনা করতে হয়, সিলেবাস অনেক বড়, সবকিছু মিলাই ইটস টাফ। তো এই কোভিড-19 সিচুয়েশনের মাঝে আমরা আমাদের সময় যেটা করতাম, এসএসসি শেষ হয়ে যাওয়ার পরে মাসখানেক অ্যাটলিস্ট আমি ছুটিতে ছিলাম। এন্ড তারপরে পরের মাসে কলেজ ছিল, মোস্ট অফ আরো 2-3 মাস পরে কলেজের অ্যাডমিশন। আমি রাজশাহী কলেজে ছিলাম, রাজশাহী কলেজে অ্যাডমিশন ওয়াজ ইন আই ডোন্ট নো, আমাদের পরীক্ষা শেষ হয়েছে মার্চে, হয়তো 2-3 মাসে একটা গ্যাপ পেয়েছে। প্রথম মাসটা আমি জাস্ট ছুটি কাটাইছি, কিছুই করি নাই, কারণ সেটা আমার জন্য ট্রেমেন্ডাস একটা প্রেশার ছিল এসএসসি ওই বয়সে। যতই সিলেবাস ছোট, সরি আমার ড্রপ করছে, আমি কি অনলাইনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আছি অনিন্দ। আমার নেটওয়ার্ক ড্রপ করছে, সরি। নেটওয়ার্কের ট্রাবল ছিল, তো হ্যাঁ। হ্যাঁ, তো নেটওয়ার্ক, আচ্ছা নেটওয়ার্ক বলছি। এসএসসি থেকে এইচএসসি ট্রানজিশনটা তাও তুলনামূলক সহজ, কারণ সবগুলো সাবজেক্ট সিমিলার থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে তোমরা যারা 9-10 এখন আছো তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এগুলো দেখে আসছো। তোমরা এইচএসসি তে যেও শিফটিংটা হচ্ছে, সিলেবাস বড় হচ্ছে, পড়াশোনাটা একটু কঠিন হচ্ছে, বাট সাবজেক্ট গুলো সেম থাকছে, টার্ম গুলো সেম থাকছে। সো ইউ আর মোর লেস অ্যাকাস্টম, অলরেডি অ্যাকাস্টমড উইথ অল দোজ সাবজেক্টস, ঠিক আছে? তাই নতুন করে একটা ধাক্কা খেতে হচ্ছে না, এই ট্রানজিশনটা ইজিয়ার। তো প্রথম মাসটা ছুটি কাটানোর পরের 2-3 মাসে হালকা পাতলা বই টই কিনে উল্টানো যায়।
উল্টানো উচিত, আমার মনে হয় উচিত। কারণটা কি, কারণটা বলি। এসএসসির জন্য এক্স্যাক্টলি 24 মাস সময় পাওয়া যায়, আরো বেশি। প্র্যাকটিক্যালি 9 শুরু হয় জানুয়ারি থেকে, আর এসএসসি শুরু হয় ফেব্রুয়ারিতে। সো মোর দেন 24 মান্থস। এইচএসসির জন্য ব্যাপারটা পুরো উল্টা। কলেজে ভর্তি হয়, অনেক কলেজে ভর্তি হয় সেপ্টেম্বরের টাইমের দিকে যে, আর তারপরে এপ্রিল। মানে আমি হিসাব করে দেখেছিলাম হার্ডলি 18 মাস থেকে 19 মাস সময় পাওয়া যায়। তাহলে একটা কম সিলেবাস 24 মাসে শেষ করছো, আর 4 গুণ বড় সিলেবাস 18 মাসে কেন শেষ করবো? তাই হাতে যদি আগে থেকে কিছুটা সময় নিয়ে রাখো, এটা সবসময় বেটার। তো আমার সময় আমি করেছিলাম। এখন কোভিড-19 মাঝে পড়াশোনা করাটার মূল মানসিকতায় আসে না। আমি এখানে আরো কিছু ভিডিও দেখলাম যে এই কোভিড-19 মাঝে কিভাবে পড়াশোনা করা উচিত বা কেন, কিভাবে কনসেন্ট্রেশন আসবে, হয়তো সেগুলো হেল্প করবে। আমি নিজে প্র্যাকটিক্যালি অনেক অলস। আমি এই কোভিড-19 মাঝে আমি নিজের ইউনিভার্সিটি লাইফের কোনো পড়াশোনা ঠিক মতো করতে পারিনি। আমার থিসিস পেপার লেখা বাকি, অনেক কিছু করা বাকি আমার। তো আমি জানি না ছোট বাচ্চারা যারা এসএসসি রেজাল্ট দিল তারা এখন কিভাবে কন্টিনিউ করবে। তবে যদি সত্যিকার অর্থে কনসেন্ট্রেট করতে পারে তাহলে করা উচিত, শুরু করে দেওয়া উচিত। বই টই কিনে নর্মালি ঘাটাঘাটি করা উচিত। আচ্ছা, এটা গেল হচ্ছে এসএসসি থেকে এইচএসসি ট্রানজিশন, যেটা তুলনামূলক ইজিয়ার। এটা তাও বোঝা যায়, এটা বোঝা যায়। এটার আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে এই যে বরুণ ভাইয়া আছে, অ্যাথেনা আছে, দেয়ার আর আদার ইনস্টিটিউটস, যে আদার টিচার্স, তোমার প্যারেন্টস, যারা কন্টিনিউয়াসলি তোমাকে গাইড করতেছে। তুমি কিন্তু একা না, যারা এসএসসি তে এই মুহূর্তে বের হয়ে যাচ্ছ, তোমরা একা না। তোমাদেরকে একদম কমপ্লিটলি গাইডেড একটা পরিবেশে রেখে এইচএসসি তে পাঠানো হচ্ছে, আবার এইচএসসি তো একটা গাইডেন্সের মধ্যে রাখা হচ্ছে, মোর অর লেস ম্যাক্সিমাম যারা আছো তারা। বাট এবার ঝামেলাটা হবে হচ্ছে যখন এইচএসসি থেকে তুমি ইউনিভার্সিটি লাইফের ট্রানজিশনটা নিবে। এইচএসসি থেকে ইউনিভার্সিটি লাইফের ট্রানজিশনটা মানে অনেকটা এক লাফে এভারেস্টে ওঠা, অথবা এভারেস্ট থেকে এক লাফে মাটিতে লাফ দেওয়া, মানে যার কাছে যেটা, মানে ডিস্টেন্সটা আর কি মোটামুটি 8 কিলোমিটারের মতো আর কি। তো এত বড় জাম্পটা কেন হয়? এত বড় জাম্পটা হওয়ার বেসিক কারণটা হচ্ছে তুমি এতদিন যে সাবজেক্ট গুলো পড়ে এসেছো, প্রথম কথা সেই সাবজেক্ট গুলো নাও পেতে পারো। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তুমি নাও পেতে পারো আর কখনো। অথবা কমার্সের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো ডিরেক্টলি তুমি নাও পেতে পারো। হয়তো তুমি লিটারেচারে চলে গেছো, সেগুলো আর নাই। অথবা অন্য কিছু পড়ছো, অথবা মেডিকেল প্রফেশনে চলে গেছো, এমন কিছু, অথবা ল পড়তেছো, এমন কিছু একটা পড়তেছো যে জায়গাতে যে তোমার এইচএসসির কোনো কিছুই আর কাজে লাগতেছে না। সো প্রথমেই যে এই ফ্রাস্ট্রেশনটা পেয়ে বসে যে একদম নতুন বই, নতুন টার্মিনোলজি, কিচ্ছু পরিচিত না, কমপ্লিটলি নতুন একটা এনভায়রনমেন্ট, এটা খুবই ভয়ঙ্কর। আমি আমি হলে ছিলাম, অনেকে হলে থাকে না, ঢাকায় পড়াশোনা করে যারা, তারা বাসা থেকে পড়াশোনা করে। আমি যখন হলে এসেছি, আমার কাছে মনে হয়েছে এই জিনিসটাই সবচেয়ে বেশি স্কেয়ারি ছিল আমাদের জন্য, যে সবকিছু নতুন, লিটারালি সবকিছু। একাডেমিক লেভেলে চিন্তা করলে একটা কিছু আমার পরিচিত না। আমাদের কিন্তু বুয়েটের ফার্স্ট ইয়ারেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকে, অবশ্যই থাকে, এবং টার্মগুলো পরিচিত হওয়ার পরেও আমার কাছে অপরিচিত লাগছিল। ব্যাপারটা এরকম হয়ে গেছে। এটার কারণটা কি? টার্মগুলো পরিচিত হওয়ার পরে অপরিচিত কেন লাগে? এটার কারণটা হচ্ছে টিচার্স। তোমার কলেজ লাইফের টিচার আর তোমার ইউনিভার্সিটি লাইফের টিচারের মাঝে, প্রফেসরদের মাঝে আকাশ পাতাল তফাৎ, প্রচুর তফাৎ। তোমাদের ইউনিভার্সিটি লাইফের প্রফেসররা দে আর ইনক্লাইন টু হেল্প ইউ, তারা তোমাকে শেখাবে, কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে। ঝামেলাটা হচ্ছে তারা তোমাকে একদম ধরে ধরে বোঝাবে না। তোমার কাছে, তুমি যখন কলেজ লাইফ থেকে বের হয়ে চলে আসো, তোমার কাছে না আছে বাবা মা, না আছে কোচিং সেন্টার, না আছে কোনো প্রাইভেট টিউটর, নাথিং, না তোমার ক্লাস টিচারের কাছে তুমি কিছু বুঝবা। সো আলটিমেটলি কোনো দিক থেকে ইউ উইল নট গেট এনি হেল্প। এই জায়গাতে এসে সবার যা করে সেটা হলো সিনিয়রদের উপরে ডিপেন্ড করতে হয়, তখন সিনিয়রদের নোটস দেখতে হয়, নিজে থেকে প্রচুর ঘাটতে হয়। কিন্তু একটা খুবই বাজে জিনিস কি বলুন ভাই, আমি এটা বলি সবাইকে, বলে আমার সাথে যারা কথা বলে, আমাদের মনে করেন ক্লাস 1 থেকে শুরু করে এই এইচএসসি পর্যন্ত একটা খুবই বাজে জিনিস হচ্ছে আমাদের গাইডেড পড়াশোনা। কখনোই আমাদেরকে নিজে থেকে পড়াশোনা করতে হয়নি। আমরা পড়াশোনা করেছি কারণ পেছনে বাবা মা এসে বকা দিবে, টিচারের কাছে কালকে একটা কোনো সাবমিশন জমা আছে। ইউনিভার্সিটি লাইফে আসার পরে কোনো দায়বদ্ধতা নাই। তুমি যদি সাবমিশন দাও, তুমি যদি অ্যাসাইনমেন্ট জমা দাও, ভালো নাম্বার পাবা, সিজিপিএ বাড়বে। যদি না দাও, কেউ তোমাকে এসে একটা বকাও দিবে না, কিছুই বলবে না, নাথিং, কারো কিছু যায় আসে না।
তুমি তোমার লাইফ নিয়ে কোথায় যাচ্ছ, কি করছো, তুমি কি খারাপ স্টুডেন্ট হয়ে যাচ্ছ কিনা, আগে ভালো ছিলে এখন কেন খারাপ হচ্ছ, কেউ জানতে চাইবে না, কেউ তোমাকে গাইড করবে না। সো আলটিমেটলি যেটা হয় যে যখন হঠাৎ করে মাথার উপর থেকে এই চাপগুলো চলে যায়, রেসপন্সিবিলিটি গুলো চলে যায়, রেজাল্ট খারাপ হওয়াটা যখন এত সহজ, এবং রেজাল্ট খারাপ হলে কেউ যখন বকা দিবে না আমাকে, কি সমস্যা করি, এবং সেটাই হয়। আর আমার ক্ষেত্রে যেটা আমি দেখেছি সেটা হলো বুয়েটের, স্পেশালি বুয়েটে, আমি জানি না অন্যান্য ইউনিভার্সিটিতে কি হয়, বাট বুয়েটের ক্ষেত্রে যেটা হয়, যদি ফার্স্ট টার্মে রেজাল্ট খারাপ হয়ে যায়, 90% স্টুডেন্টদের জন্য মানে এটা একটা কমপ্লিটলি ডিস্ট্রেস, এবং মানে মানে তারা ডিপ্রেশনে চলে যায় লিটারেলি। লাইক তারা ধরেই নেয় যে আর সম্ভব না, এই জিনিসটাকে তুলে ধরা সম্ভব না। যদিও আমার চোখের সামনে অনেক রেয়ার এমন এক্সাম্পল আছে যে ফার্স্ট ইয়ারে খারাপ করেছে, ফার্স্ট টার্মে খারাপ করেছে, বাট ওভার দ্য টাইমস এত ভালো করেছে যে সে এখন টপার, সে টপ 10 এর মাঝে একজন। আমার নিজের ফ্যাকাল্টিতে আছে। অ্যান্ড বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা হয় না, এগুলো রেয়ার এক্সাম্পল। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হলো প্রথম টার্মটা খারাপ হয়। কেন খারাপ হয়? এই যে এগুলোর জন্য, ক্লাসে পড়া বোঝে না, সিনিয়রদের সাথে যোগাযোগ নাই, নেটওয়ার্কিং স্কিল খারাপ, কোন সিনিয়রের কাছে হেল্প পাবে সেটা সে জানে না। তো সবকিছু মিলে পড়াশোনা খারাপ হয়ে গেল, নিজেও বুঝলো না, কাউকে বুঝাতেও দিল না, কোথাও হেল্প পেলো না। প্রথম টার্মে খারাপ করার পরে বুঝে গেল, ও আচ্ছা শিট, ইঞ্জিনিয়ারিং হয়তো আমার জন্য না, মেডিকেল হয়তো আমার জন্য না, ফার্স্ট প্রফে আমি ফেল করে বসছি, অথবা আমার ফার্স্ট, আমি জানি না কোথাও ফার্স্ট ডিভিশন এখন আছে নাকি, নাকি সব সব এন্ড এরপরে যেই লেভেলের মোটিভেশনটা নষ্ট হয়, এই মোটিভেশনটা তুলে ধরা আর সম্ভব হয়। তাই ট্রানজিশনটা ইন্টারমিডিয়েট থেকে ইউনিভার্সিটি ট্রানজিশনটা খুবই সিগনিফিকেন্ট, এই কারণে এতক্ষণ ধরে এটা নিয়ে কথা বলতে হচ্ছে। তোমরা যারা যেভাবে, প্রথমে কিন্তু আমাদের কথাটা শুরু হচ্ছে কিভাবে, যে সিজিপিএ কেন জরুরি, স্কিল গুলো কেন জরুরি। এখন আমরা কথা বলছি যে এই সিজিপিএটা ড্রপ করে কিভাবে, অথবা সিজিপিএটা শুরুতে ঢোকার পরেই কেন মানুষজন পড়াশোনা করতে চায় না। এখন এখানে এটা না আসলে খুব একটা লিনিয়ারও না, যে মানে আমাকে আর কি অনেকে অন্য কোথাও আমাকে অপোজ করতে পারেন অনেকে, যে ব্যাপারটা এরকম না যে আমরা পড়া বুঝি না, অনেকে অনেক চেষ্টা করার পরেও তো সিজিপিএ ভালো হয় না, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি? ট্রু, এটা অনেক সত্যি। আমি বরুণ ভাই, আপনি সেদিন আমার আরেকটা ভিডিওর কথা বলছিলেন, ওই ভিডিওতে আমি কথাটা বলছি যে এটা আসলে মানে অনেকে একদম সাবজেক্ট পেয়ে যাওয়ার পরে, একটা সেমিস্টার দুটো সেমিস্টার পার হওয়ার পরে রিয়েলাইজ করে যে এই সেমিস্টার মানে এই কোর্সটা বা এই ডিপার্টমেন্টটা তার জন্য উপযুক্ত ছিল না। মানে এটা খুবই ভয়ঙ্কর একটা এক্সপেরিয়েন্স, যে তুমি তোমার লাইফের একটা বছর ডেডিকেটেডলি একটা জায়গাতে দেওয়ার পরে তুমি রিয়েলাইজ করতেছো যে ও মাই গড, এটা আসলে আমার জন্য ছিলই না, আমার জন্য ইঞ্জিনিয়ারিং না, আমার জন্য মেডিকেল না, আমি কখনোই ডাক্তার হতে চাইনি, মানে জাস্ট সোসাইটির চাপে, বাবা মার চাপে হয়তো হয়ে গেছি। এটা খুবই ভয়ঙ্কর, সেটা একটা ডিফারেন্ট কেস। আমি সেই কেসটার কথা চিন্তা করতেছি না, আমি এরকম চিন্তা করতেছি যে তুমি চেষ্টা করলে ভালো রেজাল্ট করতে পারবা, একটা অ্যাভারেজ স্টুডেন্টের কথা আমি চিন্তা করতেছি, যে আমার মতো যারা অ্যাভারেজ স্টুডেন্ট, আমরা একটু চেষ্টা করলে আমরা মোটামুটি একটা রেজাল্ট ধরে রাখতে পারবো। তাহলে আমরা কেন ধরে রাখবো না? যেমন অনেকে আমাকে জিজ্ঞেস করে, বরুণ ভাই একদম শুরুতে যে কোশ্চেনটা জিজ্ঞেস করলো সেটা হচ্ছে, ও আচ্ছা সিভিল ইঞ্জিনিয়ারিং তোমার প্যাশন ছিল তাই না? মোটেও না, সিভিল ইঞ্জিনিয়ারিং স্টিল আমার প্যাশন, স্টিল না। মানে এই যে 4 বছর ধরে পড়তেছি, এটাও প্যাশনে পরিণত হয়নি, বা এমন না যে আমার খুবই ভালো লাগে বা খারাপ লাগে, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে যেহেতু আমার এই জিনিসটা পছন্দ না বা এরকম কিছু, বা এটা টাফ লাগতেছে, আমার অনেক বেশি কঠিন মনে হচ্ছে আমার এই পার্টিকুলার ডিপার্টমেন্টটা, তার মানে এই না যে আমাকে এটা ছেড়ে দিতে হবে, এটা আমার খারাপ রেজাল্ট করতে হবে। কারণ একটা জিনিস বুঝতে হবে, এই জায়গা থেকে তুমি যদি খারাপ করা শুরু করো, ইটস এ স্টিপ রোড, তুমি খারাপই করতে থাকো, তুমি আর নিজেকে তুলতে পারবে না। মানে যদি না বিশাল কোন একটা ধাক্কা খাও মাঝে, তাহলে তুমি নিজেকে না তুলতে পারবে না কখনো, এই গড়াতে গড়াতে একদম এভারেস্ট থেকে নিচের দিকে নেমে চলে যাবে। ঠিক আছে, এভারেস্ট উদাহরণটা কেন দিচ্ছি বলুন ভাই, মানে জানি না আপনি বুঝছেন কিনা, সেটা হচ্ছে সবাই চিন্তা করে যে বুয়েটে ভর্তি হলে এভারেস্টে উঠে গেছে আর কি। মানে এটা যে কি বাজে একটা ধারণা, ধারণা আছে। কি যে বাজে একটা ধারণা আছে। মানে না, ইউনিভার্সিটি কোনো ধরনের ইউনিভার্সিটিতে চান্স পাওয়াই কোনো ধরনের এভারেস্টে ওঠা না, মানে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি না অ্যাটলিস্ট। মানে ইউ ক্যান বি প্রাউড, তুমি নিজের ভার্সিটি নিয়ে প্রাউড হতে পারো, নিজের কলেজ তোমার আলমা ম্যাটার নিয়ে তুমি প্রাউড হতে পারো, দ্যাটস কোয়াইট অলরাইট। এটা নিয়ে ইনস্টিটিউশনাল প্রাইড থাকাটা উচিত না, এটা খুবই বাজে একটা জিনিস আর কি। মানে নিজের মাঝে এই ইগো দাম্ভিকতা আনার কোনো মানে হয় না, যে জাস্ট বিকজ তুমি একটা তুলনামূলক ভাবে আগের র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে পড়ো, তার মানে তুমি ভালো কিছু হয়ে গেছো, নট নেসেসারিলি, এটা একেবারে জরুরি না। তাই এইচএসসি থেকে ইউনিভার্সিটি ট্রানজিশনটা খুবই সাবধানে না থাকলে
টাফ। ইউনিভার্সিটি লাইফে ডিপ্রেশন ছাড়া আর কিছু আসবে না। এই যে মানে থ্রি ইডিয়টস মুভিটা যে এত পপুলার বা সবাই এত রিলেট করার চেষ্টা করে, স্পেশালি আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ পড়েছি সবাই যত রিলেট করি, যে এই যে সুইসাইডাল থট গুলো আসে, ডিপ্রেশন গুলো আসে, এত প্রেশার। এন্ড বুয়েটে এটা অনেক কম, সুইসাইডাল রেট অনেক কম, বাট আইআইটি মুম্বাই, আইআইটি খড়গপুর এই জায়গাগুলোতে সুইসাইডাল রেট অনেক বেশি, প্রচুর সুইসাইড করে। এত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সুইসাইড করছে কেন, বা এত একাডেমিক প্রেশার আসছে কেন? এই জিনিসগুলোর জন্য, যে একদম শুরু থেকে আমরা গ্রাস্প করতে পারি না যে আমরা আসলে কিসের মাঝে এসে পড়লাম। এন্ড জানি না, যদি কখনো সুযোগ থাকে হয়তো আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য একটা গাইডেড প্রোগ্রাম বানাতে পারবো, যেখানে এই ট্রানজিশনটা সহজ হবে, এইচএসসি থেকে ইউনিভার্সিটি লাইফের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য সহজ হবে, নট জাস্ট ইঞ্জিনিয়ারিং, কমার্সের জন্য, আর্টসের জন্য। যারাই এইচএসসি থেকে ইউনিভার্সিটি লাইফে যাবে, একটা ইউনিভার্সিটি কাউন্সিল থাকতে হবে, একটা স্টুডেন্ট কাউন্সিল থাকতে হবে, যে স্টুডেন্ট কাউন্সিলের সিনিয়ররা দে উইল বি হেল্পফুল টু দ্য জুনিয়র্স, যারা বুঝায় বলবে যে তোমার পার্টিকুলার ডিপার্টমেন্টে কি ধরনের চেঞ্জেস আসবে, কি কি তোমাকে করতে হবে, কোন কোন জায়গায় তোমাকে যেতে হবে যেন তুমি বেটার সিজিপিএ হোল্ড করতে পারো, বেটার নেটওয়ার্ক স্কিল তোমার ডেভেলপ হয়, তোমার যে মাঝে যেন একটা পজিটিভ চেঞ্জ আসে, তুমি যেন ডিপ্রেশনের মাঝে চলে না যাও। বাট এরপরেও যদি যাও তাহলে দেয়ার শুড বি সাম কাউন্সিলর, কোনো একটা থেরাপিস্ট থাকতে হবে। এই জিনিসগুলো ভয়াবহভাবে মিসিং আমাদের ইউনিভার্সিটি স্ট্রাকচার, এই জিনিসগুলো নাই। স্পেশালি 4 বছর ধরে আমি পড়ার পরে আমি মিস করছি এই জিনিসগুলো। লাইক আমাকে যদি কেউ এসে বলতো যে ফার্স্ট টার্ম থেকে আমাকে যদি বলতো যে এভাবে পড়াশোনা করতে হবে, এন্ড হয়তো আমার জন্য আরো ইজিয়ার হতো, রেজাল্ট ধরে রাখা, রেজাল্ট ভালো করা, সবকিছু আমার জন্য অনেক ইজিয়ার হতো। তো ট্রানজিশনটা ইম্পর্টেন্ট। আবার সিমিলারলি ইউনিভার্সিটি লাইফ থেকে যখন জব লাইফে ট্রানজিট করবেন, এটা আরো বেশি টাফ। আমি মানে এটা অনেকটা চাঁদ থেকে মাটিতে এসে ধপাস করে পড়ার মতো হবে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে, এটা আমাদের ইউনিভার্সিটি প্রফেসররাই বলেন, সেটা হলো তোমরা ক্লাসে যা শেখো, তোমাদেরকে যা শেখানো হয়, এটা একটা কিছু তুমি জব লাইফে যে কাজে লাগাতে পারবে না। তো যখন এভাবে আর কি ইউনিভার্সিটি প্রফেসর যারা আর কি মায়েস্ট্রো, তারাই আপনাকে বলতেছে যে আপনি আর কি কোনোভাবে জব লাইফে যে এই স্কিল গুলো ইউজ করতে পারবা না, তখন মুশকিল হয়ে যায়, তখন মনোবল ভেঙে যায়, মোটিভেশন থাকে না, আর জব লাইফ সংকুচিত হয়ে যাচ্ছে। যত আমরা আগাচ্ছি তত দেখছি যে জব ফিল্ড অনেক সংকুচিত, এন্ড এই জিনিসগুলো অনেক স্ক্যারি হয়ে যায়। বাট রিসেন্টলি আমার যেমন গ্রাজুয়েশন শেষের দিকে, আমার এখন জব নিয়ে চিন্তা করতে হবে, কোথায় আমাকে জব দিবে, জব নিবো নাকি আমি হায়ার স্টাডিজে যাব, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। ও বরুণ ভাইয়া, একটা সাজেশন দিয়ে রাখি, হায়ার স্টাডিজ নিয়ে সম্ভব হলে অবশ্যই একটা সেশন রাখবেন, যারা অলরেডি দেশের বাইরে আছে বা কিছু, এটা মনে হয় দরকার আমাদের, আমাদের জন্যই দরকার। আমি খুব দ্রুতই করব এটা। হ্যাঁ, এটা মনে হয় করা দরকার। তো এই যে আমার জব লাইফ বা হায়ার স্টাডিজ নিয়ে এখন চিন্তা করতে হচ্ছে, এখানে চিন্তা করতে যে আমি যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রচুর সফটওয়্যার শিখতে হয়, প্রচুর। মানে অনেকে আর কি ভুল ধারণা আছে বাই দ্য ওয়ে, যে শুধু সিএসসি তে সফটওয়্যার বেসড কাজ হয়, এটা মানে খুবই অগোছালো একটা চিন্তা। প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রচুর স্পেসিফিক সফটওয়্যার ইউজ করতে হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টই হোক না কেন সেটা, ঠিক আছে? পুরো দুনিয়াটা এখন আইটি বেসড, সফটওয়্যার বেসড, তুমি যে ডিপার্টমেন্টে হোক, যাই করো না কেন, সফটওয়্যার লাগবে। বাট এত কিছু সফটওয়্যার শেখার পরে, এই যে আমার বের হওয়ার 2-3 মাস বাকি আছে, আমাদেরকে এসে বলা হচ্ছে যে যা যা শিখছো তুমি যদি ভুলেও যাও কিছু যায় আসে না। শুধু একটা জিনিস ভুলো না, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট। আমি যেদিন প্রথম শুনি আমি বলছি মানে এত ভারী ভারী জিনিস শেখার পরে আমাকে বলা হচ্ছে যে সব ভুলে যাও বাট এক্সেল ভুলো না। মানে কেন এক্সেল ভুলো না কেন? এন্ড তারপরে বলো কারণ তোমার জব লাইফে যে তোমাকে অন্য কোনো সফটওয়্যারে হাত দিতে হবে না, তুমি যা করবা স্প্রেডশিটে করবা, শুধু মানে এক্সেল স্প্রেডশিট, দ্যাটস ইট। তুমি যদি এটা জানো, জবের প্রথম 2-3 বছর আরামে পার হয়ে যাবা, তোমাকে শুধু এই স্কিলের জোরে তোমাকে জব দিবে। রাদার তোমার এই স্কিলটাই ইউনিভার্সিটি লাইফে কেউ শিখাবে না, কেউ বলবেও না। এমন টাইমে এসে বলবে যখন এসে তুমি জিজ্ঞেস করবে ভাই এখন কি জিআরই করব, আইএলটিএস এর প্রিপারেশন নিব, এক্সেল শিখবো, কি করব। লাইক অনেকের জন্যই কোভিড-19টা খুবই বাজে, খুবই বাজে, বাট যারা আমরা একদম শেষের দিকে আছি, আমাদের অনেকের জন্য ইট কেম অ্যাজ এ ব্লেসিং, কারণ আমরা একটা হঠাৎ করে বড় একটা উইন্ডো পেয়েছি, যে উইন্ডোতে আমাদের হাতে কোনো কাজ নাই এবং আমরা কিছু নেসেসারি স্কিল এখন ডেভেলপ করতেছি। এন্ড কোর্সেরাতে রিসেন্টলি অনেক বেশি প্রি ইনভাইটেশন দেওয়া হচ্ছে, তো ইউনিভার্সিটি মানে সব ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। বাই দ্য ওয়ে, কোর্সেরা হচ্ছে একটা অনলাইন শেখার প্ল্যাটফর্ম, অনলাইন একটা টিচিং প্ল্যাটফর্ম, যেখানে আর কি তুমি বিভিন্ন কোর্স গুলো নিতে পারবা। তো
ইটস ভেরি ইউজফুল। তো এখানে আর কি অনেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছে, এক্সেল শিখতেছে, আদার্স জিনিসগুলো শিখতেছে, ম্যানেজমেন্ট স্কিল শিখতেছে। কেন শিখতেছে? এত কিছু কেন করতে হচ্ছে? ইউনিভার্সিটি লাইফে 4-5 বছর তাহলে কি করলাম? এগুলো শিখতে হচ্ছে কারণ এগুলোই জবে লাগবে। ইউনিভার্সিটি লাইফে স্পেসিফিক্যালি অ্যানালিটিক মেকানিক্স অথবা অন্য কোনো স্ট্যাটিক্স কোর্স অথবা সিএসসি কোর্স না, একবারে ডিরেক্টলি কোনো কিছু কাজে আসবে না। যেটা কাজে আসবে সেটা হচ্ছে এই এসেনশিয়াল স্কিল গুলো, যেগুলো জবে যারা রিক্রুট করবে তারা তোমার কাছে এক্সপেক্ট করে। এখন আমি জানি না যে কেন আমাদের সিলেবাস এরকম না যে আমাদের জব প্লেসমেন্টের জন্য যেগুলো দরকার সেগুলো শেখানো কেন হয় না আমি জানি না। আমি তোমার অবশ্য আসলে আরেকটা লাস্টের দিকে যে কথাগুলো বললাম আমি একদম একমত যে মানে জব ফিল্ডের সাথে আমাদের পড়াশোনাটা না একদম রিলেশনটা খুব লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে আসলে। মানে ইউনিভার্সিটি লাইফে আমরা যে পড়তেছি ওইটা যে জব ফিল্ডে যে ভালো করা সো টাফ। মানে খুব আমার যেটা ধারণা যে আমি দেখছি 1-2% খুব মানে লাকি মানুষ থাকে যাদের পড়াশোনা আর জব ফিল্ড মিলে যায়, বাট এর সংখ্যাটা খুবই খুবই কম। এর সংখ্যাটা আসলে খুবই খুবই কম। তো তুমি আসলে খুব ভালো ভালো কিছু কথা বলেছো, কথাগুলো আসলে মানে আমারও কাজে লাগবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমার মনে হয় লাইভ সেশনটা অনেক লম্বা হয়ে গেছে। তো হ্যাঁ, তোমরা লম্বা হয়ে যারা গেছে। মোটামুটি এতক্ষণ আমাদের সাথে ছিলে সবাইকে ধন্যবাদ। আর আমরা দেখি অনিন্দ আমাকে যে আইডিয়াটা দিল যে মানে বাইরে কিভাবে পড়াশোনা করতে যাওয়া যায়, এটা নিয়ে একটা সেশন আমরা করব, একটা না অথবা 2-3টা করব, করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে অনিন্দ, তুমি অনেক সময় দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো থ্যাংক ইউ থেকো। ভাইয়া, অনেকদিন পরে দেখা হলো। সবাই ভালো থাকুক, আর সুস্থ থাকাটাই জরুরি এখন। সব থেকে চেষ্টা করুক। হ্যাঁ, 2020 সালটা আসলে বেঁচে ভয়ঙ্কর থাকার হয়ে কথা যাচ্ছে, আমাদের, তাই না? সার্ভাইভাল খুবই টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে ভাইয়া আজকের মতো রাখি। খোদা হাফেজ।